সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচয়টা তোমাদেরকে বলে ক্লাস শুরু করি। আমি মাধবচন্দ্র সাহা, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের দ্বিতীয় অধ্যায়। ক্লাসের শিখন হলো, আলোচ্য বিষয় হলো বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো কোন বিষয়ে ক্লাস দেব আমি। বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো আমাদের ক্লাসের প্রথমেই আমাদেরকে জানতে হবে সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা প্রথমেই জানব সমাজ ও সংস্কৃতি কি। কারণ সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে যদি সমাজ ও সংস্কৃতি না জানি তাহলে আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে পারবো না বা তোমরা ঠিকমতো বুঝতে পারবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলি তাহলে সমাজ কি। তোমরা সবাই জানো যে সমাজবিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয়। সমাজবিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয়। সমাজের ইংরেজি সোসাইটি, এটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে সমাজ বলে। অর্থাৎ বহু লোক যখন একই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। তো সমাজ কি জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা জানি যে মানুষ সমাজে ছাড়া বাস করতে পারে না। সেই জন্য আমরা জানি যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি একটা কথা বলেছেন যে যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। অর্থাৎ সমাজ ছাড়া শুধুমাত্র বাস করে পশু এবং দেবতারা। মানুষ হলে তাকে সমাজে বাস করতে হবে। তো আমরা এই সমাজের দু একটি সংজ্ঞা নিয়ে কথা বলবো। যে প্রথম সংজ্ঞা দিয়েছেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ম্যাকাইভার। তো অধ্যাপক ম্যাকাইভার বলেছেন যে যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই হলো সমাজ। অর্থাৎ যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপ হলো সমাজ। কে বলেছেন? সমাজবিজ্ঞানী অধ্যাপক ম্যাকাইভার। তারপরে আরেকটি সংজ্ঞা আমরা আলোচনা করব, যে সংজ্ঞাটি দিয়েছেন সমাজবিজ্ঞানী জিস বার্ড। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জিস বার্ডের নাম শুনেছো। উনি একজন সমাজবিজ্ঞানী। উনি বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের মধ্যে আমরা সমাজের মানুষ একত্রিত হই এবং বসবাস করি। তাহলে আমরা কি পেলাম? ম্যাকাইভার এবং জিস বার্ড। এবার আমরা আলোচনা করব সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কি? মানুষের জ্ঞান, দক্ষতা, হাতিয়ার যন্ত্র ইত্যাদি তৈরির মূলে যে মানসিক উৎকর্ষতা কাজ করে তাকে সংস্কৃতি বলে। কি হলো সুপ্রিয় শিক্ষার্থী? যে জ্ঞান, দক্ষতা, হাতিয়ার যন্ত্র, অর্থাৎ এ টু জেড আমাদের বিভিন্ন দপ্তর আছে, প্রত্যেকটি স্তরে মানুষের সেই বিষয় কি থাকতে হবে? জ্ঞান, দক্ষতা থাকতে হবে এবং তার হাতিয়ার যন্ত্র। হাতিয়ার কেমন? যেমন আমরা শিক্ষার্থী, আমি শিক্ষক, তোমরা শিক্ষার্থী, ছাত্রছাত্রী। আমাদের হাতিয়ার হচ্ছে বই, কাগজ, কলম এবং খাতা। তাহলে আমরা কি পেলাম? মানুষের জ্ঞান, দক্ষতা, হাতিয়ার যন্ত্র ইত্যাদি তৈরির মূলে যে মানসিক উৎকর্ষতা কাজ করে তাকে সংস্কৃতি বলে। সংস্কৃতি একটি সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কারণ মানুষই একমাত্র সংস্কৃতিবান প্রাণী, যে কারণে সংস্কৃতির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা হয়ে সমাজে বসবাস করে। তো আমরা জানি সমাজবিজ্ঞানী ফ্রান্সিস বেকন 16 শতকের শেষার্ধে এই সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করেন। অর্থাৎ সংস্কৃতির প্রথম উপস্থাপনা হয় 16 শতকের শেষে
ফ্রান্সিস বেকন এই সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। সংস্কৃতির ইংরেজি শব্দ হচ্ছে কালচার। এটিও ল্যাটিন শব্দ কোলের থেকে এসেছে। সাধারণত আমরা জানি কালচারের বাংলা হলো সংস্কৃতি, আর কালচারকে বলা হয় কর্ষণ বা চাষ। মানুষ সমাজ ছাড়া বাস করতে পারে না, তেমনি তেমনি মানুষ সংস্কৃতিবান প্রাণী। তো আমরা এই সংস্কৃতিরও বিভিন্ন সংজ্ঞা আলোচনা করব। যেমন সমাজবিজ্ঞানী জোন্স বলেছেন যে মানব সৃষ্টির সকল সমষ্টি হলো সংস্কৃতি, অর্থাৎ মানব সৃষ্টির যা সকল জিনিস আছে সবকিছু হচ্ছে সংস্কৃতি। কে বলেছে সুপ্রিয় শিক্ষার্থী? সমাজবিজ্ঞানী জোন্স। তারপরে আমরা আরেকটি সংজ্ঞা আলোচনা করব, সেটা হচ্ছে যে অ্যারিস্টটল কি বলেছেন? কালচার ইজ সুপার স্ট্রাকচার, অর্থাৎ সংস্কৃতি হলো উপরিকাঠামো। তারপরে আরেকটি সংজ্ঞা আলোচনা করেছেন অধ্যাপক ম্যাকাইভার কি বলছেন? কালচার ইজ দ্যাট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আর আমাদের যা আছে বা আমরা যেটা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের সভ্যতা। তারপর আরেকটি সংজ্ঞা আলোচনা করেছেন অধ্যাপক রস বলেছেন যে সকল বস্তু ও অবস্তুর কৌশল হলো সংস্কৃতি। আমরা একটু পরেই এ বিষয়ে আরো আলোচনা করব। সকল বস্তু অবস্তু অর্থাৎ সংস্কৃতিকে আমরা একটু পরে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে বস্তুগত, অপরটি হলো অবস্তুগত। তো সেই ক্ষেত্রে রসের সঙ্গে আমরা কি দেখলাম? সকল বস্তু ও অবস্তুর কৌশল হলো সংস্কৃতি। তারপরে আমরা আরেকটি সংজ্ঞা আলোচনা করব, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন নৃবিজ্ঞানী ইবি টেইলর বলেছেন যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মোরাল, ল, কাস্টম and any other capabilities and habits acquired by man as a member of society, অর্থাৎ সমাজের সদস্য হিসেবে অর্জিত আচরণ, জ্ঞান, বিশ্বাস, কলা, নীতি, আইন, প্রথা ইত্যাদি যে জটিল সমাবেশ তাকে বলা হয় সংস্কৃতি। যেমন আমরা ইতিপূর্বে তোমাদের সঙ্গে যেমন রাষ্ট্রের ক্লাসে বলেছিলাম যে রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার, তেমনি সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে নৃবিজ্ঞানী ইবি টেইলর। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করতে যে তোমাদেরকে কি বলেছি যে সমাজ ও সংস্কৃতি কি আলোচনা করে আমরা আলোচনা করব। তো এই সমাজ এবং সংস্কৃতি আলোচনা করলাম। এখন আমরা সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? কয় ভাগে? দুই ভাগে। একটি হলো বস্তুগত, অপরটি হলো অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতি হচ্ছে যার আকার এবং আয়তন আছে, যাকে ধরা যায়, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেহেতু আমরা শিক্ষার্থী, তা আমাদের উদাহরণ হচ্ছে বই, কাগজ, কলম, খাতা, চেয়ার, টেবিল। আমরা চেয়ার টেবিলে বসে বই পড়ি, কাগজ কলমে আমরা লেখি, সেজন্য আমাদের উদাহরণ হবে বই, কাগজ, কলম, খাতা, চেয়ার, টেবিল। আর অবস্তুগত সংস্কৃতি কি? যার আকার নাই, যাকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু যার মূল্য আছে। যেমন মেধা, আইন, এটাকে দেখা যায় না কিন্তু মেধার মূল্য আছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মেধা। তাহলে আমরা কি পেলাম? বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। যেমন আমরা ইতিপূর্বে সংস্কৃতির একটি সংজ্ঞায় বলেছি কি, সমাজবিজ্ঞানী রস বলেছেন যে বস্তুগত অবস্তুগত সংস্কৃতি হলো বস্তুগত অবস্তুগত সৃষ্টি, অর্থাৎ বস্তুগত ও অবস্তুগত সকল সৃষ্টির সমষ্টি হলো সংস্কৃতি। তাহলে অবস্তুগত অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত দুটাই সংস্কৃতি। সেই হিসেবে আমরা এখানে সংস্কৃতি ভাগ করতে গিয়ে দেখলাম যার আয়তন আছে, আকার আছে, ধরা যায়, তা সেটা হচ্ছে বস্তুগত। আর যার আকার আয়তন নাই কিন্তু মূল্য আছে, সেটা হচ্ছে অবস্তুগত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করব। তো বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করতে যে আমরা প্রথমেই বলবো কি, যে মানুষ অন্যান্য
প্রাণী থেকে আলাদা। কেন অন্যান্য প্রাণী থেকে আলাদা? আমরা জানি শুধু মানুষই একমাত্র সংস্কৃতিবান প্রাণী, এবং এই সংস্কৃতির কারণে মানুষ সমাজে বাস করে। তো এই সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে অনেকগুলো। তো প্রথমত আমরা বলবো সংস্কৃতি অর্জিত। সংস্কৃতি অর্জিত আমরা কি বলেছি? বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য যে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে সংস্কৃতি অর্জিত। তাহলে কি হচ্ছে সংস্কৃতি অর্জিত? সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে অর্জন করা যায় না। কেমন সংস্কৃতিকে উত্তরাধিকার সূত্রে অর্জন করা যায় না? যেমন আমি বাবার সন্তান, আমার বাবার একটি হারমোনিয়াম আছে, বাবা একজন প্রখ্যাত শিল্পী, কিন্তু বাবা শিল্পী, আমি উত্তরাধিকার সূত্রে কিন্তু শিল্পী হতে পারবো না। কি সুপ্রিয় শিক্ষার্থী, এটা কি সম্ভব? না। কিন্তু আমি হারমোনিয়াম উত্তরাধিকার সূত্রে আমি পেয়ে যাব, কিন্তু বাবার সেই গান আমি উত্তরাধিকার সূত্রে পাবো না। তাহলে কি করতে হবে? আমাকে সেটা অর্জন করতে হবে। যেমন এই অর্জন কিভাবে হয়? সময়, সমাজ, রাষ্ট্র থেকে আমরা কি শিখে থাকি? ভাষা, জ্ঞান, দক্ষতা, আচার আচরণ, এগুলো আমরা শিখে থাকি কোথায় থেকে? সমাজ, রাষ্ট্র এবং পরিবার থেকে। তাহলে আমরা কি পেলাম? সংস্কৃতি অর্জিত। সংস্কৃতিকে অর্জন করতে হয়, এটি কখনো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। দ্বিতীয়ত হলো সংস্কৃতি কাঠামো ভিত্তিক। দুই, সংস্কৃতি কাঠামো ভিত্তিক। সংস্কৃতি কাঠামো ভিত্তিক অর্থাৎ সংস্কৃতির কাঠামো আছে। যেমন সংস্কৃতিকে আমরা কি করেছি? দুই ভাগে ভাগ করছি, বস্তুগত এবং অবস্তুগত। অর্থাৎ বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। কাঠামো ভিত্তিক বস্তুগত সংস্কৃতিকে আমরা কি পেয়েছি? যার আকার আছে, আয়তন আছে, ধরা যায়, মাপা যায়, এটা হচ্ছে বস্তুগত। আর অবস্তুগত কি বলছি? যেমন মেধা, মেধার মূল্য আছে, কিন্তু একে ধরা যায় না, ছোঁয়া যায় না এবং মাপা যায় না। তিন, সংস্কৃতি সামাজিক। সংস্কৃতি সামাজিক। সংস্কৃতি সামাজিক। সংস্কৃতি আলাদা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কি হলো? সংস্কৃতি সামাজিক। সংস্কৃতি আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। মানুষ সমাজ ছাড়া বাস করতে পারে না, বা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারপরে আমরা পাবো সংস্কৃতি বিনিময়যোগ্য। সংস্কৃতি বিনিময় যোগ্য। তাহলে কি পেলাম আমরা? চতুর্থত সংস্কৃতি বিনিময়যোগ্য, অর্থাৎ সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে টিকে থাকে। বিনিময় কেমন? গ্রাম, অঞ্চল, শহর, এক দেশ থেকে অন্য দেশ কি হয়? বিনিময় হয়। অর্থাৎ আমি যে সমাজে বাস করি সেই সংস্কৃতিতে আমি বড় হই। তারপরে কি হয়? আমি যখন আমার গণ্ডির বাহিরে অন্য সংস্কৃতিতে, অন্য সমাজে যাই, তখন আমি সেখান থেকে সেটা গ্রহণ করি এবং আমারটা তারা গ্রহণ করে। তাহলে কি হচ্ছে? সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে প্রচারিত এবং প্রসারিত হয়। তারপরে আসছে সংস্কৃতি পরিবর্তনশীল। সংস্কৃতি তো কি বলেছি আমি? সংস্কৃতি পরিবর্তনশীল। সংস্কৃতি, সুপ্রিয় শিক্ষার্থী, সংস্কৃতি পরিবর্তনশীল। কেমন পরিবর্তনশীল?
সংস্কৃতি সবসময় পরিবর্তন হয়। কেমন? আমরা আদিম যুগ, মধ্যযুগ এবং আদিম যুগের সংস্কৃতি দেখছি। কি দেখেছি আমরা, বা তোমরা পড়েছো যে আদিম যুগে মানুষ কি করত? বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশুর চামড়া পরিধান করত, গাছের ফল মূল খেত। এখন আমরা কি করি? এখন আমরা আধুনিক যুগে বাস করি। এখন আমরা সে কথা কল্পনাই করতে পারি না। তোমরা শুনে হাসছো, হাসা তো ঠিকই আছে, কিন্তু সংস্কৃতি এইভাবে কি হচ্ছে? পরিবর্তন হয়ে আসছে। আধুনিক যুগ, আদিম যুগ, তারপরে এসেছে মধ্যযুগ, এখনই হচ্ছে আধুনিক যুগ বা ডিজিটাল যুগ। সবসময় সংস্কৃতি পরিবর্তনশীল। তারপরে 6 নম্বর কি বলেছি? সংস্কৃতি গতিশীল ও বিরাজমান। সুপ্রিয় শিক্ষার্থী, সংস্কৃতি গতিশীল ও বিরাজমান। সংস্কৃতি সবসময় গতিশীল, এটা কখনো স্থির থাকে না, কখনো মন্থর গতিতে, কখনো দ্রুত গতিতে পরিবর্তিত হয়। অর্থাৎ সংস্কৃতি কখনো মন্থর, কত দ্রুত গতিতে পরিবর্তিত হয়। যেমন আমরা কি বলেছি যে সংস্কৃতি দুই ভাগে ভাগ করা যায়। কিটা? বস্তুগত এবং অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে বা করা যায়, অবস্তুগত সংস্কৃতি তত তাড়াতাড়ি করা যায় না। সেই জন্য বলা হয়েছে সংস্কৃতি গতিশীল ও বিরাজমান। সর্বশেষ, সংস্কৃতি অংশগ্রহণমূলক। সংস্কৃতি অংশগ্রহণমূলক এবং সার্বজনীন। কি বললাম সুপ্রিয় শিক্ষার্থী? সংস্কৃতি অংশগ্রহণমূলক। সংস্কৃতি অংশগ্রহণমূলক কি হচ্ছে? সংস্কৃতি অংশগ্রহণমূলক এবং সার্বজনীন। প্রতিটি মানুষ সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাংস্কৃতিক চর্চা করে থাকে বা সংস্কৃতি অর্জন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সঙ্গে যে ক্লাসটা করলাম সেটা কি? উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো ঠিক আছে, তোমরা বাসায় কোভিড-19 কারণে কলেজে আসতে পারছো না, তো তোমরা বাসায় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশোনা করবে। আর আমরা আমাদের প্রত্যেকটা কলেজের স্যাররা যেভাবে ক্লাসগুলো তোমাদেরকে উপস্থাপন করছি, ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমাদের সহায়ক হবে এবং পড়াশোনার পথ এগিয়ে যাবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এখানেই শেষ করছি।